বাংলাদেশ কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের ভূমিকা, প্রধান ফসল, ফসলের জমির পরিমাণ, আধুনিক কৃষি সরঞ্জাম, বীজ, কৃষি কর্মকর্তা এবং এনজিও এর ভূমিকা নিয়ে আমি ফাহাদ আপনাদের প্রশ্নের উত্তর দিব। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে 7টা বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7টা বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওতে কথা বলবো। আমি চেষ্টা করবো 7টা বিষয়কে কভার করার, যদি না পারি নেক্সট ভিডিওতে হয়তো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। বাট এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কৃষি সম্পর্কে সবাইকে সচেতন করা, আপনার ভূমিকা আমার ভূমিকা আসলে সমাজে কি হবে, আমরা আসলে আমাদের ভূমিগুলো কতটুকু ইউটিলাইজ করতে পারছি সেই জিনিসগুলো আমরা বোঝা। বাংলাদেশের প্রথম পয়েন্ট যদি আমি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিখাত কিভাবে উন্নয়ন করা যায়। বাংলাদেশের কৃষিখাত উন্নয়নের ডিফারেন্ট টাইপস অফ আমরা কি নিতে পারি, ইনিশিয়েটিভ নিতে পারি। কৃষিখাত উন্নয়নের যে প্রধান ইনিশিয়েটিভ সেটা হচ্ছে যে আমাদের কৃষি খাতটাকে, কৃষি ডিপার্টমেন্টটাকে ডেলে সাজাইতে হবে। আসলে যে কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসাররা আমাদের আছেন তারা আসলে কতটুকু কর্মী, কতটুকু দেশ বান্ধব, তারা কতটুকু কাজ করে সেই বিষয়টাকে আসলে আমাদের মনিটরিং করতে হবে। মনিটরিং করার জন্য আসলে আমরা একটা যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি, আমাদের যে কাজগুলো আসলে আমরা দৈনন্দিন করি, আমাদের গভর্নমেন্টের যে অফিসিয়ালরা যে কাজগুলো দৈনন্দিন করে, আমার যতটুকু আইডিয়া সেটার মনে কোনো দায়বদ্ধতা নেই। আসলে আমি কি কাজ করছি, আজকে আমার টাস্ক গুলো কি কি, আমার মাসে আসলে আমার ম্যানেজার, আমার যে সুপারভাইজার থাকবে সে আমাকে কি জিজ্ঞেস করবে, আমার টার্গেট কি। আমার টার্গেট নেই। যদি আমার টার্গেট থাকতো তাহলে কিন্তু আমার কর্পোরেট অফিসের মতো আমি চিন্তা করতাম যে না, আমাকে এই বিষয়গুলো উন্নতি করতে হবে, আদারওয়াইজ আমার চাকরি থাকবে না। তাহলে আমি এভাবে চিন্তা করে নেবে কিন্তু আমার খাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, তাদেরকে টাস্ক দিতে হবে, এই টাস্কগুলো কিভাবে দিবে, কোন এলাকাকে কিভাবে ভাগ করবে, কোন এলাকায় কোন ফসল বেশি হচ্ছে, তাদেরকে একটা টার্গেট দিতে হবে। টার্গেট অনুযায়ী কিন্তু তারা কাজ করবে। তো আমি যদি বলি এর মধ্যে কিন্তু শুধু তাদেরকে টার্গেট দিলে হবে না, তাদেরকে সাথে সাথে পাশাপাশি প্রশিক্ষণ দিতে হবে। আধুনিক প্রশিক্ষণ দিতে হবে, আধুনিক সরঞ্জামগুলি কিভাবে ইউজ করা যায়, মাঠে কিভাবে আসলে কৃষকদের সাথে একটা সমন্বয় মিলবন্ধন তৈরি করা যায়, সেই জিনিসটা গভর্নমেন্টকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি নজর দিতে হবে কিন্তু কৃষি কর্মকর্তাদের উপরে, তারা আসলে মাঠ সুপারভাইজ করছে কিনা, কৃষকদেরকে আসলে কোনো ক্লাস নিচ্ছে কিনা, যে কোনো শাসন নিচ্ছে কিনা, যে মাঠে গিয়ে বা গ্রামে গিয়ে আগে যে শাসনগুলো নিত, বিভিন্ন ধরনের হেলথ কমপ্লেক্স থেকে এসে এসে কিন্তু শাসন নিত আমরা দেখতাম ছোটবেলায়। হ্যাঁ, এই ধরনের শাসনগুলো আসলে আমাদের বাড়াইতে হবে গভর্নমেন্ট থেকে, এবং তাদের একটা কাজের টাস্ক থাকতে হবে, তাদের কাজের টাস্ক অনুযায়ী তাদের সুপারভিশন এবং তাদের মার্ক থাকবে, এবং তাদের এর পরবর্তী বছর তাদের আসলে কত টাকা বাড়বে সেটা কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করবে। এবং আমরা যদি আরেকটা বিষয় যদি কথা বলি, কৃষকরা ন্যায্য মূল্য কিভাবে পাবে, তা নিশ্চিত করা যায় কিভাবে। কৃষকরা ন্যায্য মূল্য কিভাবে পাবে এটার আসলে উদ্যোগ নেবে গভর্নমেন্ট। গভর্নমেন্ট আসলে কিভাবে উদ্যোগ নেবে, বেশি বেশি মনিটর করা। যে বাজার মনিটর হচ্ছে, আমি সেই বাজার মনিটরের কথা বলছি না, ভোক্তা অধিকারের কথা বলছি না, কিন্তু বাজার মনিটরিং করতে হবে স্বচ্ছভাবে। গভর্নমেন্টের কাছে এটার একটা প্রুফ থাকবে যে আমি বাজার মনিটরিং করেছি, আজকের রেট এটা, কৃষকের লাভ এটা, প্রয়োজন পড়লে গভর্নমেন্ট ওখানে ভর্তুকি দিবে, কি পরিমাণ ভর্তুকি দিবে সেটা গভর্নমেন্ট বাজেটে নির্ধারণ করবে। আমার কৃষিখাতে কতটুকু ভর্তুকি যাবে, আমি কৃষককে কি কি সাপোর্ট দিব, আমি কি কৃষককে কি কি সরঞ্জাম দিব, আমি কৃষকের সাথে কিভাবে কথা বলবো, আমি কিভাবে ইন্টারেক্টিভ হব কৃষকদের সাথে, সেই জিনিসগুলো আমার নির্ধারণ করতে হবে। এটি নির্ধারণ করবে কে? এটি নির্ধারণ করবে আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু কমিটি করতে পারি, বা আমাদের উপজেলা পর্যায়ে কিন্তু কমিটি করতে পারি। কমিটিটা কিভাবে হবে, বিভিন্ন দলের সমন্বয়ে, বিভিন্ন দল বলতে আমি রাজনৈতিক দলের কথা বোঝাচ্ছি না, আমি সমাজ কল্যাণের কথা বোঝাচ্ছি। যেখানে হয়তোবা হুজুরেরা থাকতে পারেন, যেখানে হয়তোবা ছাত্রদের একটা প্রতিনিধি থাকতে পারেন, যেখানে হয়তো সমাজের মুরব্বীদের একটা প্রতিনিধি থাকতে পারেন, এবং পাশাপাশি কৃষক সমাজের একটা প্রতিনিধি থাকতে পারেন, পুলিশ সমাজের, শৃঙ্খলা সমাজের একটা প্রতিনিধি থাকতে পারে। সো মার্কেট প্লেস নির্ধারণ করা, আসলে কৃষকরা কোথায় কত দামে পণ্যটা বিক্রি করবে সে দরদামটা নির্ধারণ করে দেওয়া, কৃষকদের যে ফসল উৎপাদন হয় সে ফসল কিন্তু ভালোভাবে মনিটর করা, সেচ প্রকল্পগুলো ভালোভাবে দেখা, হ্যাঁ কিভাবে সেচ প্রকল্প দিলে আসলে কিভাবে উৎপাদন বৃদ্ধি পাবে, সারের ব্যবস্থা করা, হ্যাঁ জৈব সার, বিশেষ করে জৈব সারের দিকে নজর দিতে হবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে যদি আমি উল্লেখযোগ্য হারের কথা বলি, আমাদের 88.74 জমি, লক্ষ হেক্টর হচ্ছে যে জমি চাষাবাদ যোগ্য, কিন্তু সরাসরি সেচ প্রকল্পের আওতায় যদি আমরা বলি 79.79.87 মনে হয়, এরকম একটা লক্ষ হেক্টর জমি আমরা সেচ প্রকল্পের আওতায়, যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা
প্রত্যেক বছর প্রত্যেকটা জমি থেকে 2 বার করে আমরা কি করতে পারি, ফসল উৎপন্ন করতে পারি। তো এই জিনিসগুলোকে আমাকে মাথায় রেখে কৃষকদের ন্যায্য মূল্য কিভাবে পাবে, ফসল কিভাবে উৎপাদন করবে, আমার কোন জায়গায় ভর্তুকি দিতে হবে, কিভাবে ভর্তুকি দিব, এই যে ভর্তুকিটা দিচ্ছি এটা কৃষকের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেটা গভর্নমেন্ট কি করবে, নির্ধারণ করবে। সমাজে কৃষকের ভূমিকা কি হবে সেটা নিয়ে আমরা আসলে ব্যাখ্যা করতে পারি। সমাজে কৃষকের ভূমিকা কি আসলে সেটা সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে কিন্তু অস্পষ্ট। আমরা কৃষকের ভূমিকা আসলে কিভাবে দেখি, আমরা কৃষকের ভূমিকা একজন আসলে মজুর হিসেবে আর কিছু দেখি না, মজুর ছাড়া কিন্তু কিছু দেখি না। আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে আসলে বেশি বেশি কৃষির দিকে আমাদের ঝুঁকানোর ব্যবস্থা করতে হবে, উদ্যোগ গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। যদি তারা কোথাও ফল্ট হয়, তারা যদি কোথাও হোঁচট খায়, সেক্ষেত্রে গভর্নমেন্টকে টেনে তুলতে হবে। ধরেন আমি আমি রিসেন্টলি একটা চ্যানেলে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে হচ্ছে যে কিছু কৃষি উদ্যোক্তা তারা হচ্ছে যে স্ট্রবেরি চাষ করেছিল, সেখানে তারা প্রায় কোটির অধিক টাকা লগ্নি করছে। সো যখন তারা এই টাকাটা উঠাতে পারলো না, ফসল ভালো হলো না বীজের কারণে, সেটা নিশ্চিত করার কার দায়িত্ব ছিল? সেটা নিশ্চিত করার কি গভর্নমেন্টের দায়িত্ব ছিল, নাকি ওই ব্যক্তিদের দায়িত্ব ছিল যারা ব্যবসা শুরু করেছে? তারা তো শুরু করেছে, কোন একটা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কৃষিটাকে সম্প্রসারণ করার জন্য। সরকারের ভূমিকা কি ছিল এখানে? কৃষি কর্মকর্তারা কই ছিল? তারা জিরো। আমরা এটা নিয়ে টোটাল একটা প্ল্যান করতে পারি। আমি সেই প্ল্যান নিয়ে একদিন একটা ভিডিও বানাবো, কিভাবে মার্কেট প্লেসে কৃষকরা পণ্য বিক্রি করবে, কিভাবে তাদের ন্যায্য মূল্য নির্ধারণ হবে, কিভাবে তারা সমাজের একটা গ্রহণযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। কিন্তু তার আগে সরকারকে নিশ্চিত করতে হবে আপনি যে সংস্কার করছেন সেই সংস্কারের আওতায় কৃষকদেরকে আনতে হবে, যে কিভাবে আসলে সমাজে কৃষকদের মূল্যায়নটা কি। হ্যাঁ, আপনি রাজনীতি সংস্কার করেন, আপনি এটা সংস্কার করেন, সেটা সংস্কার করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আসলে কৃষকদের কতটা মূল্যায়ন করছেন সেটার উপরে ডিপেন্ড করবে দেশ কতটা আগায় যাবে। আমরা রিসেন্টলি 2023, 22, 21 আমরা এই সময়গুলোতে আমরা দেখেছি যখন ভারত আমাদেরকে পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছিল, তখন আমাদের পেঁয়াজের ক্রাইসিস কি পরিমাণ গিয়েছিল। যখন আদা রসুন রপ্তানি বন্ধ হয়ে যায়, আমাদের ক্রাইসিস কি পরিমাণ যায়। আসলে আমাদের প্রধান ফসলগুলো কি সেটা নির্ধারণ করতে হবে সরকারকে, কোন সময় কোন ফসলটা উৎপাদন করতে হবে। যদি ফসল উৎপাদন হয়, এরপরে যে আমাদের কোল্ড স্টোরেজটা কি হবে, স্টোরেজ পলিসিটা কি, কৃষক যেন এটা অভয় পায় যে ওকে বাজারের মূল্য কম, এই জন্য আমার মনে হয় আমার পেঁয়াজটা পচে যেতে পারে, আমি স্টোর করতে পারছি না। আমি যাতে স্টোর করতে পারি, আমি যাতে সেটাকে সরকারিভাবে সরকারি কোল্ড স্টোরেজে স্টোর করতে পারি, সেটা আমার গভর্নমেন্ট নিশ্চিত করবে, কোনো কোম্পানি নিশ্চিত করবে না। যখন আপনি এটা পাবলিক প্রাইভেটের কোম্পানির হাতে ছেড়ে দিবেন, কিন্তু সেটা স্টেবল থাকবে না, সেখানে সিন্ডিকেট ঢুকে পড়বে। আর এটা নিশ্চিত করার জন্য গভর্নমেন্টকে একটা ভালো ইনিশিয়েটিভ নিতে হবে। সেটা কিভাবে নিবে সেটা নিয়ে আমরা একদিন বিস্তারিত ভিডিও করব, যে আসলে গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ গুলো নিলে তাহলে কৃষক সমাজের ভূমিকা কি, কৃষকের ন্যায্য মূল্য কিভাবে হবে সেটা নির্ধারণ হবে।